Hello my dear students, hope all of you are doing well. Today I am going to taking your digital signal processing class and I hope this is the first class for this semester. The course code is 3209. Before going to the main topic of this class, I'll discuss with you about the marks distribution, about the course content and finally we will discuss about the course learning outcome. That means আমরা এই কোর্স থেকে ফাইনালি কি শিখব, ঠিক আছে? তো শুরুতে আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেই। আমরা সবাই জানি অ্যাটলিস্ট আপনারা যারা প্রিভিয়াস কোর্স করে আসছেন আমার কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন থাকে। জেনারেলি আপনার মিড টার্ম 30% সবাই জানি, ঠিক না? আমাদের টোটাল মার্কস 100, তাই তো? 100 টাকে আমরা ডিস্ট্রিবিউট করি। 100 এর ভিতরে মিড টার্ম আছে 30%, ফাইনাল 40%। আচ্ছা, তাহলে বাকি টোটাল হচ্ছে 70%, বাকি থাকবে হচ্ছে 30%, রাইট? আচ্ছা, এই 30% এর ভিতরে আপনার ক্লাস টেস্ট থাকবে 10, ক্লাস অ্যাটেন্ডেন্স থাকবে হচ্ছে 10, আর অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এটসেট্রা 10, রাইট? এই থাকবে, ঠিক আছে? তাহলে টোটাল হচ্ছে 100। মিড টার্ম ফাইনাল তে গেল আপনারা ফিজিক্যালি ক্লাস পরীক্ষা দিবেন, আর এই তিনটার ভিতরে ক্লাস টেস্ট আমি সবসময় বলেছি ক্লাসে যদি কেউ 70 থেকে 80% অ্যাটেন্ড থাকেন তাহলে তার ক্লাস টেস্টের 10 নিয়ে কোনো চিন্তা করার কিছুই নেই। সবসময় চেষ্টা করবেন যে ক্লাস অ্যাটেন্ডেন্সটা ঠিকমতো থাকতে। আচ্ছা, আর যারা ফিজিক্যালি ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন না তাদের জন্য হচ্ছে আমি বারবার বলি যে ইউটিউবে যে ভিডিওর চ্যানেলটা আছে, ভিডিও চ্যানেলে আপনারা ক্লাস লেকচারটা দেখবেন, কিন্তু কিভাবে অ্যাটেন্ডেন্স কাউন্ট করব আমি, তাই তো? আচ্ছা, আমি প্রত্যেকটা ক্লাসের শেষে একটা দুইটা করে টাস্ক দিব, জাস্ট লাইক অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ওই অ্যাসাইনমেন্টটা যে করে আমাকে মেল করতে পারবেন, আমি মনে করে নিব যে ওই ক্লাসটা সে অ্যাট লিস্ট কিছুটা হলেও দেখছে, ঠিক আছে? এই কাজটা প্রত্যেকটা ভিডিও শেষে করবেন। আচ্ছা, এবার আসছে ক্লাস টেস্ট। আচ্ছা, ক্লাস টেস্ট কি? ক্লাস টেস্ট হচ্ছে আমি অ্যাট লিস্ট মিডের আগে আর ফাইনালের আগে এই দুইবার আমি দুইটা ক্লাস টেস্ট নিব। মিডের আগে যে টার্ম সিলেবাস পড়াবো তার উপরে, আর ফাইনালের আগে যা পড়াবো তার উপরে। আমি এর বাইরেও দুই একটা ক্লাস টেস্ট নিব যদি কিনা দেখি আপনারা ওই ক্লাস টেস্টে ভালো করেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি এডিশনাল আরো দুই একটা ক্লাস টেস্ট নিব, পরে এভারেজ করে নিব, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনটা আমি ফাইনালি সেমিস্টারে একটা প্রেজেন্টেশন নিব এই কোর্সে। আর তার আগে যেটা করব যে অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি এই ক্লাসের শুরুতে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেই, শুরুতে একটা অ্যাসাইনমেন্ট দিই, এটা প্রত্যেকটা কোর্সে দেই। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এই কোর্সে আমি মিড টার্মের আগে যতটুকু সিলেবাস পড়াবো ততটুকু সিলেবাস যার যার মতো করে যে সুন্দর করে নোট করে আমরা জমা দিবেন, হ্যান্ড নোট, ঠিক আছে? অবশ্যই হ্যান্ড মানে হাতে লিখবেন, টাইপ করবেন না, তাতে কপি করার সম্ভাবনা কমবে, ঠিক আছে? আমি যা পড়াবো সেইটা নোট করে সুন্দর করে আমাকে জমা দিবেন এবং মিড টার্মের কিছুদিন আগে ওই কপিটা আপনি ব্যাক নিয়ে যাবেন। তাহলে কি হবে, আপনি কপিটা চেক করতে পারলেন, আপনার কিন্তু আলাদা করে নোট করার দরকার হবে না, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা করবেন মিডে এবং ফাইনালে। আর অন্য যে টপিক ওয়াইজ অ্যাসাইনমেন্ট এটা আমি আপনাদের পোর্টালে দিয়ে দিব। পোর্টালে নোটিশের ভিতরে দেখবেন আমি ফাইল আপলোড করে দিব যে কিভাবে করবেন, অ্যাসাইনমেন্টের ফন্ট পেজ কেমন হবে, আপনার অ্যাসাইনমেন্টের ফন্ট সাইজ কেমন হবে, কতগুলো পেজ হবে, ঠিক আছে? কন্টেন্ট গুলো কি কি থাকবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল ক্লাস টেস্ট, ক্লাস অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট। প্রেজেন্টেশন আমি যখন দিব টপিকস বলে দিব বা যেভাবে দিব আমি গ্রুপ করে দিব, এইভাবে প্রেজেন্টেশন দিব, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই কোর্সের কন্টেন্টটা দেখব। কন্টেন্ট সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। সরি, ঠিক আছে? আমরা কোর্স কন্টেন্টের ভিতরে কিছু টপিকস দেখি, ওভারঅল একটা আইডিয়া নিয়ে নেই যে এই টপিকস সম্পর্কে আমি আলোচনা করব। ওভারঅল কোর্সে কিছু টপিকস আমি আইডিয়া দিয়ে দিই আপনাদের। যেমন প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য সিগন্যাল, ঠিক আছে? সিগন্যালের সাথে ইন্ট্রোডিউস হবো আমরা, সিগন্যাল কি জিনিস, সিগন্যাল কয় প্রকার, কেমন হতে পারে, কি কি সিগন্যাল, তো সেটা ইন্ট্রোডাকশন টু দ্য ডিজিটাল সিগন্যাল প্রসেসিং বা এগুলো সিস্টেমের সাথে আমরা একটু নিজেদেরকে ইন্ট্রোডিউস করে দেব। তারপর এখানে আমরা দেখব স্যাম্পলিং কি জিনিস, কোয়ান্টাইজেশন কি জিনিস, সিগন্যাল
কনস্ট্রাকশনটা দেখব, ঠিক আছে না? সিগন্যাল রিকনস্ট্রাকশনটা দেখব, তারপর আমরা ইম্পালস রেসপন্স মডেল দেখব, কোরিলেশনের ভিতরে পাওয়ার সিগন্যাল এনার্জি সিগন্যালের রিলেশনটা দেখব, তারপর জেড ট্রান্সফার করব, জেড ট্রান্সফরমের তারপরে অ্যানালাইসিস অফ এলটিআই সিস্টেম দেখব, ডিএফটি দেখব, ডিটিএফটি দেখব, ফিল্টার দেখব, ঠিক আছে? তারপরে অ্যাপ্লিকেশনও দেখব, এটা প্র্যাকটিক্যাল লাইফের অ্যাপ্লিকেশন কি, আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি এটাও দেখব, ঠিক আছে? আচ্ছা, আমরা কোর্সের শুরুতে এই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কোর্সের শুরুতে দেখব, যেটা আমি আপনাদেরকে সবসময় বলি যে আমি একটা কোর্স যখন করব ওই কোর্সের লাস্টে আমি আসলে কি শিখলাম বা কি শিখবো এটা যদি প্রথমে জানতে পারি যে এই কোর্স থেকে আমি কি শিখবো, আমার আউটকামটা কি হবে, তাহলে কিন্তু আমি আমার আলাদা ইন্টারেস্ট গ্রো করবে, ঠিক না? যে এই কোর্সটা সম্পর্কে জানলে আমি এই জিনিসগুলো শিখবো, তাহলে আমি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করি চাই বা এই ক্লাসগুলো সম্পর্কে জানি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি যে এই কোর্সের আসলে লার্নিং আউটকামটা কি, এই কোর্স শেষে আমরা কি শিখতে পারবো, এই কোর্সের লার্নিং আউটকামটা কি, ঠিক আছে? আমি বুঝলাম ব্যাপারটা বুঝলাম। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কোর্স লার্নিং, ঠিক আছে? আমরা সংক্ষেপে সিএলও বলতে পারি। যে কোর্সের সিএলও গুলো কি কি আমি একটু দেখি যে কোর্স লার্নিং আউটকামটা কি, ঠিক আছে? আচ্ছা, তার ভিতরে প্রথমে যেটা আমরা যে আউটকামটা পাই সেটা হচ্ছে বেসিক ডিজিটাল সিগন্যালস এন্ড কম্পেয়ার देम টু অ্যানালগ সিগন্যালস। তার মানে কি বললাম যে এই কোর্স শেষে স্টুডেন্ট would be able to আন্ডারস্ট্যান্ড বলতে পারে, যেটা বলতে পারে যে একটা স্টুডেন্ট এই কোর্সটা যখন করবে সেই কোর্স শেষে সে বেসিক ডিজিটাল সিগন্যাল সম্পর্কে বুঝতে পারবে এবং তাদেরকে অবশ্যই অ্যানালগ সিগন্যালের সাথে কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে? they will be able to understand the basic digital signals and compare them to the analog signals, ঠিক আছে? নাম্বার 2 তে কি, এটা নাম্বার 1, নাম্বার 2 তে দেখি যে একটা স্টুডেন্ট দেখেন ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ডিজিটাল সিগন্যালস and other. Finally, a student would be able to understand the different characteristics of digital signal. Digital signals different types of characteristics থাকবে, সেই সম্পর্কে সে আইডিয়া পাবে বা বুঝতে পারবে, and learn about the processing techniques, এবং তাদের যে প্রসেসিং টেকনিক থাকবে সেটা সম্পর্কে সে কিছু শিখবে। 3 নম্বরে দেখি একটু কি যে they will analyze the basics of Z transforms and be able to apply them to relevant design perspective, ঠিক আছে? যে বিভিন্ন ডিজাইন পার্সপেক্টিভে সে Z ট্রান্সফর্মটাকে কিভাবে কাজে লাগাবে সেই সম্পর্কে সে অ্যানালাইজ করতে পারবে, ঠিক আছে? তারপরে দেখেন একটা স্টুডেন্ট এই কোর্সটা শেষে কিন্তু একটা ফিল্টার ডিজাইন করতে পারবে, অ্যাট লিস্ট একটা ফিল্টারের ডিজাইন সম্পর্কে সে আইডিয়া পাবে, একটা ফিল্টার কিভাবে ডিজাইন করতে হয়, যে এফআইআর আইআর ফিল্টার তাদের পার্টিকুলার রিকোয়ারমেন্টস অনুযায়ী কিভাবে ডিজাইন করতে হয় এই সম্পর্কে সে আইডিয়া পাবে, ঠিক আছে? বেসিক কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে আইডিয়া পাবে, এই কোর্সে এই জিনিসগুলো সে শিখতে সক্ষম হবে। বুঝতে পারছি? তাহলে এই কোর্সের বেসিক আইডিয়াটা পাওয়া গেল যে আমরা কোন কোন কোর্স এই কোর্সে কি কি টপিকস পড়তে যাচ্ছি এবং ফাইনালি কোর্সটা শেষে আমরা কি কি শিখব। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমরা এখন আমাদের কোর্স কন্টেন্টে আস্তে আস্তে কন্টেন্টের দিকে ব্যাক করব, ঠিক আছে? বুঝবো? ঠিক আছে, তাহলে এখন আমরা কোর্সের ভিতরে যাই দেখি। আচ্ছা, প্রত্যেকটা কোর্স শুরুর আগে আমি কিন্তু বলি যে অ্যাটলিস্ট সেই কোর্সের কোর্স কোড মনে রাখেন বা না রাখেন, কোর্স টাইটেলটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আপনি আপনার আন্ডারগ্রাজুয়েট লেভেলে একটা কোর্স করলেন, ওই কোর্সের কোডটা মনে রাখতে না পারেন, কোর্স টাইটেলটা মনে রাখেন অ্যাটলিস্ট, যাতে আপনি এক জায়গায় বলতে পারেন ফ্রেন্ডদের ভিতরে যে তুই ওই তোর ইউনিভার্সিটিতে এই কোর্সটা করছিলি, আমিও কিন্তু এই কোর্সটা করছিলাম। কোড ডিফারেন্ট হতে পারে কিন্তু আমার কোর্সের কন্টেন্টগুলো কিন্তু প্রায় একই রকম। আর কোর্সে দেখে কোর্স টাইটেল দেখলে কিন্তু কোর্স সম্পর্কে অনেকটা আইডিয়া পাওয়া যায়। 70 থেকে 80% আইডিয়া কিন্তু কোর্স টাইটেল থেকে পাওয়া যায়। দেখেন খেয়াল করেন, এই কোর্সের টাইটেল কি ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, রাইট? আচ্ছা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং টপিকসটার ভিতরে দেখেন তো কয়টা টার্ম আছে? আমি তো দেখতেছি যে এখানে 3টা টার্ম, ডিজিটাল একটা, সিগন্যাল একটা, প্রসেসিং একটা। প্রত্যেকটা টার্মসই কিন্তু আলাদা আলাদা মিনিং
বের করে, ঠিক আছে? তার মানে কি প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা মিনিং। দেখেন ডিজিটাল দিয়ে আপনি কি বুঝতেছেন? সবাই যদি আমি জেনারেলি কোশ্চেন করি ডিজিটাল দ্বারা কি বুঝেন? ডিজিটাল দ্বারা আপনি সহজে বলবেন স্যার যে কোনো অ্যানালগ জিনিসটাকে আমরা ডিজিটালে বলি। কখন বলতেছি? তখন যেটা আমরা ডিজিটালাইজ ভার্সনে পাচ্ছি তখন। তাহলে গেল এটা অ্যানালগ ডিজিটালে, সেইখান থেকে সেই ডিজিটাল, ঠিক আছে? অ্যানালগ ভার্সন থেকে আমরা ডিজিটালে কনভার্ট করব। তারপর আমরা দেখেন কি নিয়ে কাজ করব? সিগন্যাল নিয়ে কাজ করব। আমরা সরি কি বললাম যে সিগন্যাল দিয়ে কাজ করব, ঠিক না? সিগন্যাল। এবার আমরা সেই সিগন্যাল সম্পর্কে জানবো। ফাইনালি কি এটা? প্রসেসিং। আচ্ছা, প্রসেসিং হচ্ছে যে কোনো একটা জিনিসকে প্রসেস করা, ঠিক না? আচ্ছা, আমার হাতে যে একটা কলম আছে, এই কলমটা কিন্তু যেন তেনভাবে তৈরি করা হয় না, ঠিক না? নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে একটা নির্দিষ্ট শেপ দেওয়া হয়েছে, এর ভিতরে আপনার ঢুকানো হয়েছে, ঠিক না? তারপর এটা সুন্দর একটা শেপে দেওয়া হয়েছে, একটা কভার দিয়ে এটা মোড়ানো হয়েছে, তার একটা লিপ ইউজ করা হয়েছে, ঠিক না? সবকিছু মিলে কিন্তু একটা প্রসেসের মাধ্যমে এই ফাইনালি কলমটা আমরা আউটপুট হিসেবে পাইছি। তাহলে এই কোর্সে আমরা ডিজিটাল অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে আমরা সেই একটা প্রসেসের মাধ্যমে পাবো, সেটাকে বলা হচ্ছে প্রসেসিং। পুরো জিনিসটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। আচ্ছা, এইখান থেকে আমরা একটা পার্ট আমরা নিয়ে আসি, ঠিক আছে? সিগন্যালটা নিয়ে আসি, দেখি। আচ্ছা, কেউ বলতে পারেন সিগন্যাল কি? এনিওয়ান প্লিজ? সিগন্যাল সম্পর্কে বেসিক আইডিয়া, যে সিগন্যালটা কি জিনিস? আচ্ছা, সিগন্যাল বিভিন্ন ধরনের হতে পারে। আচ্ছা, সিগন্যাল সিস্টেম কোর্সে মনে আপনারা পড়ছি, ঠিক আছে? সিগন্যাল দিয়ে আচ্ছা, নরমালি দেখেন আমরা সিগন্যালকে বিভিন্নভাবে ডিফাইন করতেছি। ট্রাফিক জ্যামে যে সিগন্যাল বাতিগুলো থাকে আমরা কিন্তু ওগুলোকে সিগন্যাল বলি। অবশ্যই তার একটা মিনিং আছে, সিগন্যাল বাতি থাকে না? ইয়েলো, রেড, গ্রিন, তিনটে সিগন্যাল বাতি থাকতেছে না? তিনটে সিগন্যাল বাতি থাকে না? তিনটে সিগন্যাল বাতি কিন্তু তিন ধরনের মিনিং, ঠিক আছে? তিন ধরনের মিনিং। তাহলে এটা একটা সিগন্যাল। তার মানে সিগন্যালের ভিতরে তুমি ইনফরমেশন ক্যারি করতেছে, রাইট? আচ্ছা, আমরা হাত ধরার সময় ডাক দেই না, আয় এদিকে আয়, এটা কিন্তু আমরা বলি না সিগন্যাল দিচ্ছি, সিগন্যাল দেওয়া হয় বিভিন্ন ধরনের সিগন্যাল। তার মানে সিগন্যালের ভিতরে কিন্তু অবশ্যই একটা ইনফরমেশন থাকতেছে। তাহলে আমরা এটাও তো বলতে পারি সিগন্যাল ইট ক্যান ক্যারি দ্য ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন ক্যারি করতে পারে অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু সুন্দর ভাষায় বলতে পারি ইট ইজ a flow of information, right? আচ্ছা, আমরা এটা যদি বলি যে ইট ইজ এ ফ্লো অফ ইনফরমেশন। আচ্ছা, ফ্লো বললাম কেন? আচ্ছা, একটা সিগন্যাল যদি আপনার ইনফরমেশন কন্টিনিউশন না থাকে তাহলে কিন্তু মাঝখানে একটা গ্যাপ পড়ে যাবে, ঠিক কি না? সিগন্যাল সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে। সিগন্যাল আরেকটা দেখতে হবে, ঠিক না? আমরা সবসময় যে সিগন্যালটা সবার আগে চিন্তা করি মাথায় আসে যে সিগন্যালটা কিন্তু এমন। তারপরে দেখেন এখানে কিন্তু একটা কন্টিনিউশন আছে একটা সিগন্যাল, ঠিক না? তো এইখানে বিভিন্ন জায়গায় গ্যাপ পড়তো, ঠিক না? এই সিগন্যালটা কিন্তু তখন আর কন্টিনিউশনটা থাকতো না। তো সেই সিগন্যালটাকে আমরা অন্য নামে ডিফাইন করব, পরবর্তীতে আমরা এটা দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিগন্যালের আমরা কিছু পয়েন্ট আমরা দেখি যে একটা সিগন্যাল কি কি কেমন, এটা টাইম ভেরিয়েবল নাকি। কি বললাম তাহলে দেখেন যে সিগন্যালে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইট ইজ এ ফ্লো অফ ইনফরমেশন, এটা প্রথমে দেখলাম। আচ্ছা, একটা জিনিস এটা কিন্তু অবশ্যই টাইম ডিপেন্ডেন্ট হতে হবে, টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি বলছে যে ইট ইজ এ টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, রাইট? আচ্ছা, তারপর দেখেন এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্টেড, এটাকে ম্যাথমেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? অ্যাজ এ ফাংশন অফ, আমরা একটা ফাংশনের মাধ্যমে এটাকে এই সিগন্যালটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? is a mathematical represented as a function of independent variable such as time, বা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি। তার ভিতরে কয়েকটা एग्जांपल হচ্ছে, যেমন টাইমটাকে আমরা ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টি। তারপর আমরা যেটা বলতে পারি পজিশন আছে, পজিশনটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে পারি। যেমন ফর এক্সাম্পল ইমেজের ক্ষেত্রে আমরা পজিশনটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো, তারপর স্পিচ সিগন্যালের ক্ষেত্রে টাইমটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরবো। এইভাবে আমরা সিগন্যালটাকে ডিফাইন করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা একটা কন্টিনিউয়াস সিগন্যাল অথবা একটা অ্যানালগ সিগন্যালকে আমরা কনসিডার করি, যে একটা কন্টিনিউয়াস সিগন্যাল বা একটা অ্যানালগ সিগন্যাল কি জিনিস? যে অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যালের মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে এটা যদি একটা সিগন্যাল হয়, এটা যদি একটা সিগন্যাল হয়, এইভাবে একটা সিগন্যাল, ঠিক আছে? এই সিগন্যালের ভিতরে
আমি যদি বলি যে এইখানে আমি প্রত্যেকটা টাইম পিরিয়ডের জন্য আমি অ্যামপ্লিটিউড খুঁজতে চাই, আমি যদি ইচ এন্ড এভরি টাইম পিরিয়ডের জন্য আমি অ্যামপ্লিটিউড খুঁজে বের করতে চাই, তাহলে আমি কি দেখতে পাবো, যে আমি যদি এটাকে ধরে নেই সাপোজ দেব, সাপোজ T1 T2 T3 T4 5 6, আচ্ছা এইটা মনে করেন আমার T1 টাইম, T1 সময়, T1 সময়ে দ্যাট মিন্স এই টাইম পিরিয়ডে আমি একটা অ্যামপ্লিটিউড খুঁজতে চাই, যে স্যার আমার এই সময়ের জন্য আমার একটা অ্যামপ্লিটিউড লাগবে, ঠিক না? এটা যদি x কি, আচ্ছা তাহলে এই বরাবর, ঠিক এই বরাবর আমি এখানে একটা অ্যামপ্লিটিউড পাবো x ডিগ্রি, আমি এই বরাবর একটা অ্যামপ্লিটিউড পাবো, অবশ্যই পাবো। আচ্ছা আমি যদি T2 এর জন্য একটা অ্যামপ্লিটিউড খুঁজতে চাই স্যার, আমি এই টাইম পিরিয়ডের জন্য একটা অ্যামপ্লিটিউড খুঁজতে চাই, তাহলে এই টাইম পিরিয়ডের জন্য অবশ্যই I will be able to find the another amplitude x2d, ঠিক না? এর প্রত্যেকটা টাইম পিরিয়ডের জন্য যদি আমি অ্যামপ্লিটিউড পাই, then we can call this signal as the continuous time signal, ঠিক আছে? That is analog signal. This is the continuous signal or this is the analog signal. You can also call this is the continuous time signal. এটা continuous time signal বলতে পারি, আমরা সময়ের সাপেক্ষে প্রত্যেকটা জায়গায় অ্যামপ্লিটিউড পাচ্ছি, ঠিক না? এটা হচ্ছে continuous signal। বুঝা গেল কন্টিনিউয়াস সিগন্যালটা কি জিনিস? আচ্ছা আমরা একটু তিনটা সিগন্যাল সম্পর্কে একটু আইডিয়া নেই, যে সচরাচর আমরা যে সিগন্যাল দুটোর কথা বলি সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল, রাইট? আচ্ছা আর তাছাড়া আমরা এসি কারেন্ট আর ডিসি কারেন্টের বেলায় আমরা কিন্তু বলি যে অল্টারনেট কারেন্ট আর হচ্ছে ডিরেক্ট কারেন্ট, ঠিক না? আচ্ছা তেমনি এখানে কন্টিনিউয়াস সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল, এটাকে অ্যানালগ বলতে পারেন, অ্যানালগ কন্টিনিউয়াস সিগন্যাল অ্যানালগ সিগন্যাল, অথবা এবার ডিসক্রিট টাইম সিগন্যাল কোনটা, আমি একটা জিনিস দেখব এবার ডিসক্রিট কোনটা আছে, আর কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ডেফিনিশনটা দেখি। তো when time and amplitude both axes are continuous then it is called continuous time signal। কি বললাম যে যখন একটা সিগন্যালে আপনার অ্যামপ্লিটিউড এবং টাইম দুইটাই কন্টিনিউয়াস থাকবে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, রাইট? আচ্ছা এবার ডিসক্রিট টাইম সিগন্যালটা কোনটা দেখেন, when the amplitude axis can continuous, আচ্ছা আমার এই অ্যামপ্লিটিউড অ্যাক্সিসটা যখন কন্টিনিউয়াস থাকবে বাট the time scale is discrete then it is known as the discrete time signal। বুঝা গেল? এবার আসে ডিজিটাল সিগন্যাল কোনটা স্যার, ডিজিটাল সিগন্যাল কোনটা? আচ্ছা ডিজিটাল সিগন্যালটা আর কিছুই না, দেখেন যখন the time scale and amplitude scale দুইটাই both are discrete, দুইটা এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস একটা ডিসক্রিট ছিল ডিজিটাল সিগন্যাল, ঠিক না? আর কন্টিনিউয়াস সিগন্যালে কিন্তু both are continuous ছিল, রাইট? আর ডিজিটাল সিগন্যালে কিন্তু both are discrete। তো এই যে এক কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল আর ডিজিটাল টাইম সিগন্যালের ভিতরে বেসিক পার্থক্য হচ্ছে এটা। ডিজিটালের বেলায় অ্যামপ্লিটিউড এবং টাইম স্কেল দুইটাই ডিসক্রিট হতে হবে, আর কন্টিনিউয়াসের বেলায় দুইটাই কন্টিনিউয়াস হতে হবে, শুধু ডিসক্রিট টাইম সিগন্যালের বেলায় অ্যামপ্লিটিউডটা কন্টিনিউয়াস হতে হবে এবং আপনার টাইম স্কেলটা ডিসক্রিট হতে হবে। বেসিক পার্থক্যটা বোঝা গেল? তাহলে এটা কি হবে, when the time scale and amplitude scale both are discrete then it is called digital signal। ঠিক আছে, বোঝা গেল? সিগন্যালের এই তিনটা জিনিস ক্লিয়ার যদি হয়, এখন আমরা প্রসেসিং এ চলে আসি। প্রসেসিংটা কি জিনিস? প্রসেসিংটা কি জিনিস? আচ্ছা প্রসেসিংটাকে আমি খুবই একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝাই, যে কোনো একটা জিনিসকে যখন আমরা আমাদের ডিজাইন আউটপুট পেতে চাই, তখন সেটাকে একটা প্রসেসের মাধ্যমে আমার একটা শেপে আনতে হবে, আমি রাইট? আচ্ছা আমরা যখন বাজারে মুরগি কিনতে যাই, ঠিক না? আমরা বলি না মুরগিটা প্রসেস করে দেন, ঠিক কি না? যে আমরা বাজার থেকে মুরগি নিয়ে আসলে বাসায় এসে প্রসেস করতে হবে, তার থেকে আমরা দোকান থেকে একটা নির্দিষ্ট প্রসেসে সেটাকে বাসায় নিয়ে আসি, ঠিক না? কেউ ড্রেসিং করে আনি, কেউ পিস পিস করে আনি, যে যেভাবে এটা অবস্থা, ঠিক তো? তাহলে প্রসেসিংটা সেরকম একটা সিস্টেম যে এই সিস্টেমের ভিতরে কোনো একটা সিগন্যালকে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট সিগন্যালটা যেভাবে পেতে চাই সেইভাবে আমরা সেটাকে এটা থেকে পাবো। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর প্রসেসিংটা পাবো। তারপরে আমি আউটপুটে সিগন্যালটাকে ডিজায়ার্ড আউটপুট সিগন্যাল হিসেবে পেতে চাই, সেইভাবে আমরা প্রসেসিং এর মাধ্যমে সেই সিগন্যালটা গেইন করব, ঠিক আছে? আচ্ছা আমরা যদি এখন কয়েকটা एग्जांपल দেখি,
ভয়েস সিগন্যাল না, আমাদের ভয়েস সিগন্যালটা এমন দেখতে, ঠিক না? আমরা একটা কয়েকটা ডাইমেনশনের সিগন্যাল দেখি, যে 1 ডাইমেনশন 2 আচ্ছা, অ্যাজ ইউজুয়াল যদি আমরা কোনো সিগন্যালের কথা চিন্তা করি, যে আমাদের ভয়েস সিগন্যাল দেখি, অ্যানালগ সিগন্যাল না এটা, এই অ্যানালগ সিগন্যালটাকে যদি আমরা ফাংশনটাকে ডিফাইন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটা কি আমরা বলছিলাম যে একটা টি, শুধু একটা টি আকার আমরা সেই ভেরিয়েবলটাকে ডিফাইন করতে পারি, ঠিক না? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি ইজ অফ কোর্স ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা এই আপনার ভয়েস সিগন্যালটাকে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে কিন্তু ডিফাইন করতে পারি। আচ্ছা, আমি বলছিলাম তারপরে একটা ইমেজ, রাইট? ইমেজের কথা বলছিলাম যে আমরা ইমেজটাকে যদি আমরা কোনো একটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে ডিফাইন করতে চাই, তো সেটা কি হতে পারে? আমি বলছিলাম যেটা কি পজিশন, পজিশন। আচ্ছা, পজিশনটাকে যখন ডিফাইন করব, তাহলে পজিশনটাকে আমরা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি? x y দিয়ে দুটো স্থানাঙ্ক থাকবে, অবশ্যই x y মান থাকবে, ঠিক কি না? তো এটাকে আমরা বলতে পারি, সেটা বলতে পারি i x y, ঠিক না? এটা বেস ইমেজ বলে, টু ডাইমেনশনাল ইমেজ যেটা বলে সেটা বলতে পারি। আচ্ছা, এবার যদি আমরা একটা কালার ইমেজে যাই, অথবা এখন মডার্ন টেকনোলজিতে 3D ইমেজ চলে আসছে, ঠিক না? 3 ডাইমেনশনাল ইমেজের কথা চিন্তা করি, তখন সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো দেখতে কেমন হবে, ঠিক না? তোমরা RGB কালার বলি, নরমালি RGB বলি, ঠিক না? তো RGB ক্ষেত্রে দেখেন, RGB এর পজিশন যেহেতু 3 ডাইমেনশন 3D, তার মানে আর আচ্ছা, এইটা x y t টাইম ভেরিয়েবলের সাপেক্ষে g এর বেলাও কি হবে? x y t, তাই x y t t x y কি ডাইমেনশন আমি রিপ্রেজেন্ট করব, বোঝা গেল? তাহলে আমরা যদি এই সিগন্যালটাকে ক্লাসিফিকেশন করতে চাই এই ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে, তাহলে আমরা কি বলতে পারি, যে প্রথমত ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে এই সিগন্যালটাকে ডিফাইন করতে পারি, রাইট? বেসড অন দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে বলতে পারি সিগন্যালটা কিসের উপর ডিপেন্ড করে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। আমি মাত্র বললাম, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমি প্রথমত বলতে পারি যে 1D, 1 ডাইমেনশনে আমি 1 ডাইমেনশনে যে সিগন্যালগুলো পাবো সেটা হচ্ছে 1D সিগন্যাল, ঠিক আছে? তার একটা एग्जांपल কি হতে পারে? স্পিচ সিগন্যাল, রাইট? স্পিচ সিগন্যাল 1 ডাইমেনশনাল সিগন্যাল, ঠিক না? দুই নম্বরে কি 2 ডাইমেনশনাল যদি চিন্তা করি, এটা ভেরিয়েবল ছিল একটা কি, ঠিক না? 2 ডাইমেনশনাল যদি চিন্তা করি, তাহলে পজিশন ধরে নেন, পজিশনের ক্ষেত্রে তাহলে 2D সিগন্যালের ক্ষেত্রে সেটা আমরা কি বলতে পারি? एग्जांपल 2D এর ক্ষেত্রে কি বলতে পারি? একটা ইমেজ বলতে পারি, ইমেজ অফ ফটো, যেটাই বলো। আচ্ছা, তিন নাম্বারটা কি? আমি বললাম 3D, নট অনলি 3D, এটাকে আমরা MD দিয়ে ডিফাইন করি, তাহলে বলতে পারি মাল্টি ডাইমেনশনাল পিকচার, ঠিক না? মাল্টি ডাইমেনশনাল হতে পারে। তো মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল আমরা কখন পাই? একটা ভিডিওর ক্ষেত্রে, ঠিক না? ভিডিও, যখন একটা ভিডিও রান করব, তখন কিন্তু আমরা মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল এখানে পাবো, ঠিক না? তো এই তিনটা সিগন্যালকে আমরা এই ভেরিয়েবলের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে কিন্তু বলতে পারি যে সিগন্যাল তিন প্রকার: 1D সিগন্যাল, 2D সিগন্যাল এন্ড 3D সিগন্যাল, রাইট? আচ্ছা, এবার যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর চিন্তা করি, যে বেসড অন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমার সিগন্যাল কয় প্রকার দেখি, সেই ক্ষেত্রে ভেরিয়েবলটা কিন্তু ফিক্সড, ইন্ডিপেন্ডেন্ট থাকছে না, ঠিক না? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল একটা एग्जांपल দিতে পারে। কন্টিনিউয়াস টাইম সিগন্যালে সিগন্যাল ইজ ডিফাইন্ড এট এভরি ইনস্ট্যান্ট অফ টাইম। তার মানে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের বেলায় প্রত্যেক ইনস্ট্যান্ট অফ টাইমে কিন্তু আমি তার অ্যামপ্লিটিউড পাবো, ঠিক না? প্রত্যেকটা টাইম পিরিয়ডের জন্য আমি কিন্তু তার অ্যামপ্লিটিউড পাবো। আচ্ছা, তারপর আছে ডিসক্রিট টাইম সিগন্যাল। আমি ডিসক্রিট টাইম সিগন্যালে কি বলছিলাম মনে আছে? যে তিনটা জিনিস: কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, একটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল, একটা হচ্ছে ডিজিটাল টাইম সিগন্যাল, তাই তো? আচ্ছা, ডিসক্রিট টাইম সিগন্যালে কিন্তু একটা জিনিস কন্টিনিউয়াস ছিল, একটা জিনিস ডিসক্রিট ছিল। আর ডিজিটাল সিগন্যালে কি ছিল? বোথ আর টাইম স্কেল এবং অ্যামপ্লিটিউড স্কেল বোথ আর ছিল ডিসক্রিট, ঠিক তো? তাহলে ডিসক্রিটের বেলায় আমার টাইম স্কেলটা ডিসক্রিট থাকতেছে, আর অ্যামপ্লিটিউডটা থাকতেছে কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে বেসড অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর বেস করে কিন্তু আমরা দুই প্রকারের বলতে পারি। একটা আছে আপনার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, একটা আছে ডিসক্রিট টাইম সিগন্যাল, ঠিক আছে?
আচ্ছা আমরা তো অনেকগুলো এক্সাম্পল দেখলাম, আমরা যদি কয়েকটা ফিগার দেখতে চাই। আচ্ছা স্ক্রিন নাই তো এই জন্য আপনাদের ডিজিটাল ইমেজ দেখাতে পারতেছি না, আমি হাত দিয়ে ড্র করতেছি, স্কেচ করে দেখাচ্ছি যে কয়েকটা সিগন্যাল যদি আমি দেখি নরমাল এক্সাম্পল। আচ্ছা কম্পিউটার যখন আমরা ম্যাথ ল্যাবে করব, যখন আমরা এটাকে সলিউশন করে আমরা কোডিং করে সিগন্যাল দেখব, তখন আমরা দেখতে পাবো যে এই উইন্ডোতে মনে করেন একটা কন্টিনিউয়াস সিগন্যাল দেখব, ঠিক আছে? তো এটা কন্টিনিউয়াস সিগন্যাল দেখতে চাইলে তোমার এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল, ক্লিয়ার? এটা কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল, বা এটাকে আপনি অ্যানালগ সিগন্যাল বলতে পারেন, অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ। আচ্ছা এখন যদি আমি একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দেখি, ডিসক্রিট টাইম সিগন্যাল দেখতে কেমন হতে পারে? ডিসক্রিট টাইম সিগন্যালটা দেখতে কেমন হবে? ডিসক্রিট টাইম সিগন্যালের কথা মনে আছে? কি হবে? অ্যামপ্লিটিউডটা কন্টিনিউয়াস থাকবে, তাই তো? আর টাইম স্কেলটা হবে ডিসক্রিট, তাই কি না? আচ্ছা দেখি তাই হবে। আর কন্টিনিউয়াস এর মানে কি হয়েছিল? যে অ্যামপ্লিটিউড স্কেল কন্টিনিউয়াস থাকবে, টাইম স্কেল কন্টিনিউয়াস থাকবে, এখানে কিন্তু তাই হয়েছে। টাইম স্কেলটা কন্টিনিউয়াস, অ্যামপ্লিটিউডটা কন্টিনিউয়াস, ঠিক না? অ্যামপ্লিটিউডটা কন্টিনিউয়াস। এটাকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল বলতে পারি, ঠিক আছে? এটাকে আমরা নাম দিতে পারি ডিসক্রিট টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল। দেখেন এটাকে আমরা ডিসক্রিট টাইম সিগন্যাল বলতে পারি। এখানে টাইমটা আমার ডিসক্রিট থাকবে, টাইমটা ডিসক্রিট থাকবে, ডিসক্রিট। আর খেয়াল করেন অ্যামপ্লিটিউডটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসেই আছে, খেয়াল করেন এটা কিন্তু কন্টিনিউশনটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আপনার টাইমগুলো সবগুলো কিন্তু ডিসক্রিট, দেখছেন? টাইম পিরিয়ডের ভিতরে ডিসক্রিট, ঠিক আছে? আচ্ছা এখন যদি বলি স্যার ডিজিটাল সিগন্যালটা দেখতে কেমন হবে? ডিজিটাল সিগন্যালটা দেখতে কেমন হবে? ডিজিটাল সিগন্যালে কি বলছিলাম? বোথ আপনার টাইম স্কেলটাও ডিসক্রিট আর অ্যামপ্লিটিউড স্কেলটাও ডিসক্রিট। তার মানে খুবই সহজ, মানলাম এই দুটাই, তারপরে দিলাম এই দুটাই, অথবা এটা এমন দিলাম, এই দুইটা আবার এক দিলাম, দেখেন কোনো কন্টিনিউশন নেই, এগুলো সব টাইম পিরিয়ডটা ডিসক্রিট। এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এটা ফাইনালি এটা এমনই হবে, জিরো আবার, ঠিক আছে? জিরো আবার তাহলে তিনটা সিগন্যাল সম্পর্কে আইডিয়া পেলাম আমরা। আচ্ছা আমরা যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করব, এর কয়েকটা অ্যাডভান্টেজেস আমরা দেখি যে ডিজিটাল সিস্টেম ইউজ করলে আসলে অ্যাডভান্টেজগুলো কি কি পাওয়া যায়, আমরা কেন অ্যানালগ থেকে ডিজিটালে আসবো, ঠিক আছে? তার কয়েকটা অ্যাডভান্টেজের ভিতরে প্রথমে একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দেখেন the digital data storage and transmission is much more effective than in the analog form। তার মানে অ্যানালগ ফর্মে আমরা যদি ডাটা স্টোরেজে যাইতাম, তো সেইটার থেকে আমরা ডিজিটাল ওয়েতে আমরা ডাটা প্রসেসটা খুবই ইফেক্টিভ এবং মাস মোর ইফেক্টিভ, এবং আমরা এই ক্ষেত্রে অনেক ডাটা স্টোর করতে পারি। অ্যানালগ ক্ষেত্রে যতটা ডাটা স্টোর করতে পারতাম তার সাথে হাজার গুণ পরিমাণ বেশি ডাটা স্টোর করতে পারি। আচ্ছা নরমাল এক্সাম্পল যদি চিন্তা করি, আমরা অফিস আদালতের কথা চিন্তা করেন তো যে আমরা এখন ডিজিটালি ভাবে যেভাবে ডাটা স্টোর করতে পারি, আগে আমাদের ফিজিক্যালি যদি কাগজ কলমে ডাটা স্টোর করা লাগতো তাহলে কি পরিমাণ ডাটা স্টোর করা লাগতো? আপনি নরমাল একটা স্কুল কলেজের কথা চিন্তা করেন বা আপনাদের কথা চিন্তা করেন, আমি চাইলে কিন্তু প্রতিদিনের অ্যাটেন্ডেন্সটা আপনাদেরকে আমি ডিজিটালি নিতে পারি, ঠিক না? এই যে ইনপুট দিয়ে দিব এক্সেল ফাইলে, আমি পুরো সেমিস্টারের নোটটা আমার এক্সেল শিটে থাকবে। আর আমি যদি ফিজিক্যালি নিতাম, হাই স্কুলের মতো রেজিস্টার খাতা যদি আমি অ্যাটেন্ডেন্স নিতাম, প্রেজেন্ট লিখতাম, তাহলে দেখেন প্রতিদিন পাতা উল্টে আমার এই পুরো সেমিস্টারের রেজিস্ট্রেশন দিয়ে দিয়া অ্যাটেন্ডেন্স নেওয়া লাগতো এবং লাস্টে এন্ড অফ দ্য সেমিস্টার আমার এত বড় একটা খাতা হতো, ঠিক না? তো সেইটার স্ট্রেস কিন্তু কম লাগতেছে। তো সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু আমরা অ্যানালগ থেকে ডিজিটালে আসার অ্যাডভান্টেজটা বুঝতে পারবো। তারপরে দুই নম্বরে দেখেন
the processing functions are very flexible. এই ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে অ্যানালগ থেকে যে প্রসেসিং ফাংশনগুলো খুবই ফ্লেক্সিবল। ঠিক আছে, তারপরে আচ্ছা এফিশিয়েন্ট ইমপ্লিমেন্টেশন অফ ফাস্ট অ্যালগরিদমস এন্ড ম্যাট্রিক বেসড প্রসেসিং। তার মানে এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর বেলায় আমরা যে প্রসেসিং টেকনিকগুলো বা অ্যালগরিদমগুলো পাবো এবং সেগুলো ম্যাট্রিক্স বেসড প্রসেসিং। ম্যাট্রিক্সটা আমাদের জন্য একটু ম্যাথমেটিক্যালি ইজি হয়, তো সেই ম্যাট্রিক্স বেসড প্রসেসিং সিস্টেমটা আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এ ইউজ করতে পারি। তারপরে ফাইনালি ভেরি হাই অ্যাকুরেসি এন্ড রিলায়েবিলিটি ইজ পসিবল। তার মানে এইটার বেলায় আমরা হাই অ্যাকুরেসি পাবো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে যখন কোনো সিগন্যাল প্রসেস করি এবং তার রিলায়েবিলিটিটা অনেক বেশি থাকবে। ঠিক আছে, হাইলি অ্যাকুরেসি। আচ্ছা টেকনোলজির ভালো দিক থাকলে তার খারাপ দিকও থাকবে। আসলে খারাপ বলা যায় না, এটা হচ্ছে লিমিটেশন। লিমিটেশন থেকে আমরা কিন্তু ফিউচার অর্ডারের সুযোগটা পাই। যে কোনো একটা টেকনোলজি বা কোনো একটা ডিভাইসের যদি লিমিটেশন থাকে তো আমরা সেটাকে আমরা ফিউচার অর্ডারে রাখতে পারি বা ফিউচারে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, আর এটা একটা সুযোগ থাকে। তো সেই দিক থেকে যদি ডিজিটাল সিস্টেমের ডিসঅ্যাডভান্টেজ চিন্তা করি, তার একটা প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা এডিসি এবং ডিএসি যেটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এই দুটো জিনিসে কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, লিমিটেশন অফ এডিসি এন্ড ডিএসি। আচ্ছা তারপর আছে হাই পাওয়ার কনজাম্পশনের একটা ব্যাপার, তো কমপ্লিটিটি হবে ডিএসপি ইমপ্লিমেন্টেশন এবং ডিএসপি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিছু কমপ্লেক্সিটি আসে। ঠিক আছে, আচ্ছা তারপরে এইখানে আমরা ব্যান্ডউইথের কিছু ইস্যু থাকে ডিএসপি তে, যে লিমিটেড টু সিগন্যালস উইথ রিলেটিভলি ব্যান্ডউইথ। ঠিক আছে, লো ব্যান্ডউইথের কিছু রিলেটিভলি ইস্যু থাকে, এইগুলো হচ্ছে টুকটাক আপনার লিমিটেশন। এই টুকটাক লিমিটেশনগুলোই শুধু ডিজিটাল সিস্টেমে আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কোর্সে ম্যাথমেটিক্যালি টার্ম বলেন বা নেক্সট যে টার্মগুলো বলেন তাতে ঢোকার আগে আমরা এই কোর্সের কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন সম্পর্কে আইডিয়া নিই, যে কোন কোন ফিল্ডে কি কি পার্সপেক্টিভে আমরা এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, আমরা সবাই দৈনন্দিন জীবনে ডিএসপি সুযোগ-সুবিধাগুলো ভোগ করি। আমরা সেইটা সম্পর্কে একটু জানি যে কোন কোন ক্ষেত্রে আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং আমরা ইউজ করতেছি। যদি ফিল্ডগুলো একটু আইডিয়া নেই, কোন কোন ফিল্ডে বা একটা ফিল্ডের ভিতরে অনেকগুলো সাব ফিল্ড থাকতে পারে, সেইগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আজকে এই ক্লাসটা এই পর্যন্তই করবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিকসে চলে যাব। আচ্ছা এবার অ্যাপ্লিকেশন ডিএসপি অ্যাপ্লিকেশনের ভিতরে দেখেন কয়েকটা আমি টপিকস লিখে দিয়েছি। এর বাইরেও হাজার অ্যাপ্লিকেশন আছে, নিজেরা খুঁজে পড়বেন, নিজেরা পড়বেন, নিজেরা পড়ে খুঁজে গুগল করে তারপরে পড়াশোনা করে লাগলে আপনি যে হ্যান্ড নোট করবেন সেই নোটের ভিতরে ইনপুট করবেন। ঠিক আছে, পরীক্ষার সময় আপনারা অ্যাডিশনাল যদি কোনো সেক্টর লিখতে পারেন বা অ্যাডিশনাল যদি অ্যাপ্লিকেশন লিখতে পারেন আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি কয়েকটা জাস্ট ফর এক্সাম্পল আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখেন ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে, আচ্ছা ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমি লাস্ট টাইম সেটা আমি আগে বলি যে আমরা সবাই কিন্তু অ্যানিমেশন মুভি দেখি, ঠিক না? এই জেনারেশন অনেকেই আছে যারা অ্যানিমেশন মুভি দেখতে অভ্যস্ত। আচ্ছা অ্যানিমেশন মুভির পুরোটাই কিন্তু ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর একটা বিরাট পার্ট, হিউজ একটা অংশ ধরে আছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর ইফেক্ট আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন প্যাটার্ন রিকগনিশন। এই যে আমরা অ্যাড ইউজার মানে রেগুলার ইউজেজে আমরা মোবাইল ফোনে যে প্যাটার্ন ইউজ করি না, এরকম 3 ডট 4 ডট দিয়ে প্যাটার্ন ইউজ করি না, এরকম প্যাটার্ন ইউজ করি না, এই প্যাটার্ন রিকগনিশনটা কিন্তু আমার এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, স্যাটেলাইট মেজারমেন্ট আমরা মোবাইলে কিন্তু এই আমাদের গুগল ম্যাপে আছে, ম্যাপে কিন্তু দুই তিন ধরনের আমরা ভিউ দেখতে পাই, ট্রাফিক ভিউ আছে, স্যাটেলাইট ভিউ আছে, ঠিক না, জেনারেল ভিউ আছে। তো স্যাটেলাইট ভিউটা কিন্তু আমার এই ডিএসপি মাধ্যমে করা হয়। তারপর টেলিকমিউনিকেশন সেক্টরে দেখেন আমরা দৈনন্দিন জীবনে মোবাইলে কথা বলি, ঠিক না? অনেকে আমরা মোবাইলে মাঝে মাঝে কথা বলার সময় আমাদের নিজেদের কথা নিজেই শুনতে পাই, ঠিক না? যে আমি হ্যালো বললাম, আমার ওই কাছ থেকে আবার হ্যালো আমার হ্যালো ডিটেক্ট করে। এই ইকো ক্যান্সেলেশনটা কিন্তু ডিএসপির মাধ্যমে করা হয়। তারপর ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে, ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে, ভিডিও কনফারেন্সটাও কিন্তু আমরা ডিএসপি পাই। এবার বায়োমেডিক্যাল সেক্টর আছে, ইদানিং কিন্তু মেডিকেল টেকনোলজি খুবই ফাস্ট, ঠিক না? আর মেডিকেলের ইকুইপমেন্টগুলো আমাদের সায়েন্স রিলেটেড টেকনোলজি রিলেটেড ইকুইপমেন্ট এখন কিন্তু রেগুলেশনের জন্য চলে আসছে। আমরা কিন্তু যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাই, হসপিটালে যাই, আমরা অনেক ডিজিটাল মেশিন দেখতে পাই। অনেক স্ক্যানার আছে, ফুল বডি স্ক্যান করে, ইসিজি, ইইজি সবগুলো। তারপর স্পিচ এবং অডিওর ভিতরে দেখেন, আচ্ছা মোবাইলে অনেকে আছেন না আপনারা ইউজ করেন জি বোর্ড ইউজ করেন গুগল প্লে স্টোর থেকে, গুগলের একটা ফিচার জি বোর্ডের কাজ কি? জি বোর্ডে কিন্তু আপনি মুখ দিয়ে কথা বললে ইংলিশে টাইপ করে, বাংলায়ও টাইপ করে। আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলে আপনি যদি ইংলিশে কথা বলেন ইংলিশে টাইপ করে দেয়, তারপরে ভয়েস থেকে টেক্সটে রূপান্তর করতেছে, ঠিক না? আর অনেকগুলো অ্যাপস আছে যে বিভিন্ন দেশের ভাষায় কথা বললে আপনার এটা টেক্সট আকারে দেয়, ঠিক না? এই টেক্সট টু ভয়েস, ভয়েস টু টেক্সট, এগুলো
তারপরে আমরা বিভিন্ন ধরনের কনভার্টার ইউজ করি ভিডিও ফাইল থেকে এমপি3 ইউজ করার জন্য, তারপরে এমপি4 ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য, মানে কোয়ালিটি রেজোলিউশন বাড়ানোর জন্য কিন্তু আমরা কনভার্টার ইউজ করি। তারপর মিলিটারি কমিউনিকেশনের ভিতরে সিকিউর কমিউনিকেশনের জন্য ডিএসপিটা ইউজ করে ইউজ হয়। মিলিটারি কমিউনিকেশন কিন্তু সাধারণত সিকিউর কমিউনিকেশন, ঠিক আছে? একটা প্রধানমন্ত্রী যখন একটা এরিয়া মুভ করে তখন কিন্তু তাদের একটা আলাদা কমিউনিকেশন সিস্টেম তাদের দেখবেন গাড়ি ঘোড়ার পিছনে থাকে, হেড অফ কমিউনিকেশন, ঠিক না? যে ওইটা কিন্তু তাদের পুরো নেটওয়ার্ক ব্যবস্থায় আলাদা। আমাদের বাংলাদেশে যদি সব নেটওয়ার্ক ব্যবস্থা কলাপস হয়ে যায় কিন্তু প্রধানমন্ত্রী গাড়ি ঘোড়ার যে নেটওয়ার্ক কানেকশন ওইটার সাথে তাদের মেইন কার্যালয়ের যে কানেকশন কানেক্টিভিটি এটা কিন্তু আমরা ফলো করব, ঠিক আছে? রাডার কমিউনিকেশনের ক্ষেত্রে সোনার কমিউনিকেশন, পানির নিচে থেকে আমরা যে কমিউনিকেশনটা করি সোনার ধরে মিসাইল কমিউনিকেশনের জন্য, মিসাইল প্রসেসিং করার জন্য আমরা এই ডিএসপি ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, আর কারো যদি আমি বলি ক্লাস শুরুর আগে যেহেতু সেমিস্টার শুরু, কারো যদি কোর্সের রেজিস্ট্রেশন এখনো বাকি থাকে তাহলে কিন্তু ওই গ্রুপে যে নোটিশ দেওয়া হয়েছে নোটিশে ওই টাইমের ভিতরে রেজিস্ট্রেশন কমপ্লিট করেন প্লিজ। রেজিস্ট্রেশন না করলে আমি অ্যাটেন্ডেন্স নিতে পারতেছি না আপনাদের। যে কজন রেজিস্ট্রেশন করছে তাদের অ্যাটেন্ডেন্স নিতে হচ্ছে। এরপর থেকে নেক্সট সেমিস্টার থেকে কিন্তু জরিমানা দিতে হবে। আর এই সেমিস্টারে নির্দিষ্ট টাইমের পরে কিন্তু রেজিস্ট্রেশন করা হবে না। আমি অ্যাটেন্ডেন্স তো নিবই না। তাহলে টোটালি যাদের রেজিস্ট্রেশন বাকি এবং ডেডলাইন আগে রেজিস্ট্রেশন করেন তাদের অ্যাটেন্ডেন্স কিন্তু অলরেডি আমি বললাম যে অ্যাটেন্ডেন্স কিন্তু 5% এর কাউন্ট করবে 5 এর ভিতরে, ঠিক আছে? তো রেজিস্ট্রেশনটা সময়মতো করে ফেলুন প্লিজ। আচ্ছা, আর আমি এখন এই ক্লাসে যারা আসেন নাই ভিডিও দেখবেন তাদের জন্য আমি একটা অ্যাসাইনমেন্ট দিব এবং যারা ক্লাসে আসেন তারা অ্যাসাইনমেন্ট হবে নেক্সট ক্লাসের শুরুতে আমার দেখাবেন, ঠিক আছে? আমি একটা যতটুকু পড়াচ্ছি এতটুকু একটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? আর যারা ভিডিও দেখে ক্লাস অ্যাটেন্ডেন্স দিবেন তারা এই ক্লাস শেষে ওই অ্যাসাইনমেন্টটা আমারে মেল করে দিবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসের আগে অবশ্যই নেক্সট ক্লাসের আগে ওই ক্লাসের অ্যাসাইনমেন্ট আমাকে মেল করতে হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের টপিক স্যার সাবজেক্টে কিন্তু অবশ্যই লেকচার আন লিখে দিয়ে হ্যাঁ, লেকচার আনের উপর যেহেতু অ্যাসাইনমেন্টটা দিব, ঠিক আছে? তিনটা শর্ট কোশ্চেন জাস্ট বেসড অন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হাউ মেনি টাইপস অফ সিগন্যাল, বেসিক ওয়ার্ড ডিফারেন্স বিটুইন ডিসক্রিট এন্ড ডিজিটাল সিগন্যাল, ইজ দেয়ার এনি লিমিটেশন অফ এডিসি এন্ড ডিএসসি, ঠিক আছে? এই তিনটা অ্যাসাইনমেন্ট থাকবে। Yes, sir. Submit before next course. Clear? আচ্ছা, এই পর্যন্তই থাকবে আজকে ক্লাস। নেক্সট ক্লাস আমরা নেক্সট টপিক শুরু করব।